নমস্কার, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সাপ্তাহিক লাইভে আমি চিন্ময় মিত্র। সবাইকে স্বাগত। শুরু করছি আমার অনুষ্ঠান। কবিতা কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটু পা চালিয়ে ভাই। লেনিনকে আমরা দাঁড় করিয়ে রেখেছি ধর্মতলায়, ট্রামের গুমটির এক পাশে। আস্তাকুড়ির ভাত একদল খুঁটে খুঁটে খাচ্ছে, ডাস্টবিনে হাত চালিয়ে দিয়ে লেনিন দেখছেন। গ্রামের এক লোক শহরে ডাক্তার দেখিয়ে সর্বশান্ত হতে এসেছিল, তার আগেই তাকে সর্বশান্ত করে দিয়ে গেল এক পকেটম্যান। লেনিন দেখছেন। সন্ধ্যের মুখে যে মেয়েটাকে একটা ট্যাক্সি এসে তুলে নিয়ে গিয়েছিল, সন্ধে গড়িয়ে গেলে হাই তুলতে তুলতে সে আবার এসে দাঁড়িয়েছে গাছতলায়। লেনিন দেখছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে লেনিনেরও খুব হাই পাচ্ছিল। হঠাৎ দেখলাম একটু নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালেন। যেদিকে তার নজর সেই দিকে তাকিয়ে দেখলাম লাল নিশান নিয়ে একদল মজুরের এক বিশাল মিছিল আসছে। আমার মনে হলো লেনিন যেন চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, শতাব্দী শেষ হয়ে আসছে, একটু পা চালিয়ে ভাই, একটু পা চালিয়ে। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা একটু পা চালিয়ে ভাই। ধন্যবাদ দাদা ভাই। মুক্তার দাদা ভাই বলছে শুভকামনা বোন। ধন্যবাদ দাদা ভাই। আবিরুল ইসলাম জমি শুভেচ্ছা রইল, ধন্যবাদ। আচ্ছা, প্রথম কবিতা প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 6/11/2020 তারিখের সেরা কবিতা আজও তোমাকে খুঁজি। কবিতা আজও তোমাকে খুঁজি, কবি নাহার সুলতানা ময়না। আজও আমি তোমাকে খুঁজি, নির্মেঘ আকাশের নীল আভায়, আধো আলো আধো ছায়ায়। তুমি হারাতে পারো না কখনো কোথাও আমার কাজল কালো দুটি চোখে, প্রতিনিয়ত অশ্রুধারায় প্লাবিত হও। আমি তোমাকে খুঁজি প্রতি প্রভাতে উদিত সূর্যের কিরণে, আমি তোমাকে খুঁজি অস্তমিত সূর্য সন্ধ্যায়, আর মিশে আছো প্রতিটি রক্তক্ষরণে। কখনো তোমাকে খুঁজি বাদল দিনের বৃষ্টির ছোঁয়ায়, ভাঁজ করা পুরনো চিঠির নীল খামি, গ্রীষ্মের খরায় নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামি, এলোমেলো কালো কেশে তুমি লেপ্টে আছো মিশি। তোমাকে খুঁজি নিশুতি রাতির শেষ চাঁদ ডোবাই, জীবনের শেষ সীমায়। তোমাকে খুঁজি নদী সাগরের মিলন মোহনায়, অনবরত আছড়ে পড়া ঢেউয়ের মাঝে, সকাল বিকাল সন্ধ্যা সাজে। তোমাকে খুঁজি নির্ঘুম অন্তিম প্রহরী, নিঃসঙ্গ জীবনের শেষ অবসরে। আবার কখনো খুঁজি অবুঝ মনির গহিনী, খোঁজারে বিকলাঙ্গ প্রয়াসগুলো আজ আর থাকছে না আমার নিয়ন্ত্রণে। ধন্যবাদ। এই কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 6/11/2020 তারিখের সেরা কবিতা আজও তোমাকে খুঁজি, কবি নাহার সুলতানা ময়না। ধন্যবাদ কবি দিদি ভাইকে। সেলিনা এসছে, শুভ সন্ধ্যা কবি ও বাচিক শিল্পী আপনি। ধন্যবাদ বোন। আচ্ছা, পরবর্তী একটি কবিতায় যাব। কবিতা রকমারি জীবন, কবি রুহুল আমিন শেখ। হারিয়ে তবে খুঁজি, আগে কি তার মূল্য বুঝি? খুঁজি ফিরি পথের ধুলি, সম্মুখটাও হারিয়ে ফেলি। ভাবতে গিয়ে অতীত স্মৃতি করে ফেলি বর্তমানের ক্ষতি। আলস্যে সময় করি অপচয়, ভবিষ্যতে করি অন্ধকারময়। কালকের জন্য আটকে রাখি নিজেকেই নিজে দিয়ে ফাঁকি। কাল কিন্তু
হয় না সারা, সময় হলেই বাড়ি তারা, না ভেবেই কাজ করি, হেরে গিয়ে লজ্জায় মরি, নিজের চরকায় দেই না তেল, পরের মাথায় ভাঙি বেল, ভাবনা ছাড়া কাজে পস্তাই, অমূল্য জীবন বিকয় সস্তায়, সময় হারিয়ে ভাবতে বসি, ভুলে ভরা জীবন অঙ্ক কষি, হাউতাস বাড়াই নিজের ভুলি, নষ্ট সময়ের ফাঁক গলি, জীবন সায়ান্নে সব ফাঁকা, ভুলির ঘানি টানি একা, সব শেষে কাঁদি নিজের ভুলি, জীবন যখন যায় অস্তাচলে, তখন ভাবনার ফল শূন্য, সমাজের কাছে হই নগণ্য। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল কবি রুহুল আমিন শেখের লেখা কবিতা রকমারি জীবন। ধন্যবাদ কবিকে। পরবর্তী নিবেদনে যাব। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 7/11/2020 তারিখের সেরা কবিতা স্মৃতিপট, কলমে দিলীপ দাস। স্মৃতিপটে স্মৃতি মাখা সরল শৈশব, আজ রয়ে গেল সার শুধু অনুভব, মনে পড়ে স্মৃতিপটে অবুঝ হৃদয়, অতীতের স্মৃতি আজ তিলে তিলে ক্ষয়, মাটির সাথে কত কথা আঁকা আছে মনে, আজ মনে হয় তারা ভঙ্গ দিল রণে, মনে পড়ে যত সব সবুজের বন, গ্রামের পাশে থাকা যত ঘন তপবন, কত লুকোচুরি খেলা অলস দুপুরে, প্রেমের সৌরভ যত তানপুরা সুরে, আজ তার নেই আর কোনো আলোড়ন, ডিজিটালে মজে গেছে যত সব মন, নেই আজকাল সেই আর কাক ডাকা ভোর, নেই আর এক ফালি সোনালি রোদ্দুর। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 7/11/2020 তারিখের সেরা কবিতা কবি দিলীপ দাসের লেখা কবিতা স্মৃতিপট। ধন্যবাদ কবিকে। কবি ইসরাত জাহান আবিদা ইসরাত বলছেন, শুভ সন্ধ্যা প্রাণপ্রিয় বাচিক শিল্পী, আপনার মনোমুগ্ধকর আবৃত্তি অনেক অনেক ভালো লাগছে। ধন্যবাদ দাদা ভাই। মেহেরাজ মিরাজ গোলাপ ফুল দিয়েছেন, ধন্যবাদ। নঈম মেসিস, ধন্যবাদ ভাই। সাব্বির হোসেন দাদা কেমন আছেন, শুভকামনা, ধন্যবাদ দাদা ভাই। আসাদ পাটোয়ারি দাদা ভাই বলছে শুভেচ্ছা জানাবেন দিদি, ধন্যবাদ দাদা ভাই। পরবর্তী নিবেদন প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 8/11/2020 তারিখের সেরা কবিতা হৃদয় জুড়ে বাংলাদেশ, কলমে পিপি আলী আকবর। সবুজ শ্যামল বাংলা আমার মনের কথা বলে, বাংলা মায়ের রূপের দৃশ্য মন কেড়ে নেয় ছলে, এদেশ আমার মায়ের মতো রাখছে আঁচল পেতে, তাকে ছেড়ে দূরে কোথাও মনটা চায় না যেতে, পাইনি আমি শান্তি খুঁজে মায়ের আঁচল তলে, মাকে ছেড়ে দূরে গেলে ভাসে চোখের জলে, ফুল ফসলে ভরা এ দেশ থাকে 12 মাসি, পাখির গানে মনির কোণে বাজে সুরে বাঁশি, এমন দেশে জন্মে আমি হয়েছি যে ধন্য, হৃদয় জুড়ে ভালোবাসা বাংলা মায়ের জন্য। ধন্যবাদ। এই কবিতাটি ছিল পিপি আলী আকবর দাদা ভাইয়ের লেখা কবিতা হৃদয় জুড়ে বাংলাদেশ, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 8/11/2020 তারিখের কবিতা। ভীষণ সুন্দর একটি কবিতা, সত্যি হৃদয় জুড়ে বাংলাদেশ, অনেক ভালোবাসা বাংলা মায়ের জন্য।
পরবর্তী নিবেদনে যাব। নাহার সুলতানা ময়না বলছে অসাধারণ আবৃত্তি, মনটা ভরে গেল। এই কবিতাটি দিয়েছিলে তুমি আমাকে। আচ্ছা, সাব্বি দাদা ভাই কেমন আছেন দাদা ভাই? দাদা ভাই বলছেন চমৎকার, ধন্যবাদ। আচ্ছা, এই কবিতাটা দিয়েছো। কবিতা যে ভুল হয়েছিল 15ই আগস্ট 75-এ। কবি নঈম হাসান। যে ভুল হয়েছিল 15ই আগস্ট 75-এ তা ভোলার নয়। সেদিন নির্মমভাবে হত্যা করে বাঙালির বীর শ্রেষ্ঠ সন্তানকে নির্জন গভীর রাতে সত্যকে মুছে ফেলতে চেয়েছিল, কলঙ্কিত করতে চেয়েছিল বাংলাকে, নিঃস্ব করে রাখতে চেয়েছিল বাংলাদেশকে, কিন্তু পারেনি তারা। যে দেশকে নিয়ে স্বপ্ন দেখেছিল জাতির পিতা, একটি সোনার বাংলা গড়তে, সোনার ফসল ফলাতে, সুন্দর দেশ গড়তে, গর্জে উঠেছে বাংলাদেশ। ওদের আর ক্ষমা নেই। শত্রু হাতে লড়ব, সোনার বাংলা গড়ব। ভুলের মাসুল গুনে গুনে বুঝি না দেব তাদের। ধন্যবাদ নঈম। এই কবিতাটি ছিল কবি নঈম হাসানের লেখা। ধন্যবাদ ভাই। পরবর্তী নিবেদন সেলিনার লেখা কবিতা। কবিতা স্বপ্নের ক্যানভাস, কবি সেলিনা হোসেন। তুই এখনো কি রাত্রি হলি আমার কথা একটু ভাবিস, নাকি ঝাপসা চোখি খুঁজে নিতে চোখের পরে চশমাটা একটু পড়িস? অনেক তো করিস লেখালেখি, আমার কথা কি লিখতে কিছু পারিস? তুই চাইলেই পারিস আমায় নিয়ে তেপান্তরে হারিয়ে যেতে। মিছি ভাবিস, সকল কল্পনা মিছি। তবু তুই তো আমার মনের কোণে চুপটি করে থাকিস। যখন আমি ঘুমিয়ে পড়ি তখনই কেবল তুই আমার কাছে আসিস, আর আলিঙ্গন করে ভালোবাসার আদলে মুগ্ধ চোখে আমায় শুধু দেখিস। এখনো কি আমার জন্যে কামাই করিস ঘুম? সর্দি হলে এখনো কি রজা করিস পান? নাকি অভিমানী নাক ফুলিয়ে গুনগুনিয়ে করিস গান? আমার জন্যে তোর পরাণ পড়লে মিছে মায়ায় যত্ন করে রাখিস। ব্যস্ত ভীষণ তুই, সেটা আমার জানা, তাই তো মনকে বলি বাড়ি বাড়ি ডাকিস না আর তাকে। একটুখানি অভিমান নিয়ে আছি, ডাকলেই আসবো চলে তোর কাছাকাছি। যতটা কাছে গেলে আমার সুবাস তোর ঘুম পাড়িয়ে দেয়। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি সেলিনা হোসেনের লেখা কবিতা স্বপ্নের ক্যানভাস। ধন্যবাদ এবং ভালোবাসা বোন। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। হ্যাঁ দাদা, কমেন্টগুলো দেখছি। পরবর্তী কবিতাগুলো চলে যাচ্ছি আমি। কবিতার নাম নারী চন্দ্রাবতী, কবি নাহার সুলতানা ময়না। বাংলার আদি কবি নারী চন্দ্রাবতী। দেখো কি রূপ, শুনেছি ছিল গুণবতী। বিবরণ দিয়া শেষ করা যাবে না। পিতা মনসা মঙ্গলের বিখ্যাত কবি দ্বিজবংশী দাস, মাতা সুলোচনা। কিশোরগঞ্জের ফুলেশ্বরী নদীর তীরে ষোড়শ শতকে জন্মেছিল কাটারিয়া বাজার গ্রামের কোনো এক নিরী। অসংখ্য লোকগীতির রচয়িতা, আজও সাহিত্যে অমর হয়ে আছে। মলুয়া, দস্যু, অমর প্রেম গাথা বাল্যকালে পারলেন তিনি বাল্য বন্ধু সহপাঠী জয়ানন্দের প্রেমে। এক স্কুলে পড়ালেখা থাকতো
একই গ্রামে। বংশীদাস কন্যার মনোভাব জেনে বিবাহ বন্ধনে নিল উদ্যোগ। লগ্ন যখন ঘনিয়ে বিষাদের কালো ছায়া, জীবনে নেমে এলো দুর্ভোগ। মুসলিম নারী কমলার প্রেমে পড়ে বিয়ে করে জয়ানন্দ হলো ধর্মান্তরিত। প্রিয়জনকে না পাওয়ার ব্যথায় নিজ গৃহে মন্দিরে শিবের আরাধনায় কাব্যচর্চায় ব্যস্ত রেখে বরণ করল কুমারিত্ব। নিজের ভুল বুঝতে পেরে জয়ানন্দ অনুশোচনায় অনুতাপে হলো চর্চরিত। অনুতপ্ত হৃদয় ক্ষমা চাইতে যখন এলেন, অজস্র ঘৃণায় ফিরিয়ে দিয়ে চন্দ্রাবতী শিব মন্দিরের কপাট বন্ধ করে দিলেন। দেওয়ালের গায়ে লেখা শৈশবের সঙ্গী, যৌবনের সাথী, ক্ষমা সূচক চরণে ছিল পরিতাপ। বিদায় নিয়ে জয়ানন্দ নদীতে দিল ঝাঁপ। লেখাগুলি মোছার জন্য চন্দ্রাবতী যখন গেল জল আনিতে, চেয়ে দেখে জয়ানন্দের মৃতদেহ ভাসছে নদীতে। সাথীকে হারিয়ে চলে গেল বাঁচার ইচ্ছা। অবশেষে জীবন বিসর্জন দিলেন স্বেচ্ছায়। অসময়ে চলে যাওয়ায় রামায়ণ রচনা রইল অসমাপ্ত। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথিমালায় আজও আছে তা সংরক্ষিত। নমস্কার, ধন্যবাদ। পরবর্তী নিবেদনে যাব। আচ্ছা, এই রে কবিতা চলে যাচ্ছে। মুক্তা দাদা ভাই কবিতাটা আর একবার দিন। 9 তারিখের কবিতাটা এসে আবার বেরিয়ে গেল। ইসরাত জাহান আবিদা ইসরাত বলছে, আমার কবিতাটা আবৃত্তি করার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা অবিরাম প্রিয় কবি, ধন্যবাদ। আরে আমি কবি টবি নই দাদা। জয় ভট্টাচার্য বলছে চমৎকার আবৃত্তি, ধন্যবাদ। সাবির দাদা ভাই বলছে প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সেরা আয়োজন, ধন্যবাদ। দেবতোষ রয় বলছেন চমৎকার। মুক্তা দাদা ভাই বলছে অসাধারণ আবৃত্তি হচ্ছে বোন, ধন্যবাদ দাদা ভাই। 9 তারিখের কবিতাটা আর একবার দাও দাদা ভাই, কবিতা বেরিয়ে গেছে। ইসরাত জাহান আবিদা ইসরাত বলছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বাচিক শিল্পী, সামনে দিয়ে তাৎক্ষণিক আমার কবিতাটা আবৃত্তি করার জন্য, ধন্যবাদ। নাহা সুলতানা ময়না বলছে দিদি প্লিজ আমার এই কবিতাটা আবৃত্তি করে দিন, করা হয়ে গেছে। আচ্ছা, 10 তারিখের কবিতা এসে গেছে। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 10-11-2020 তারিখে সেরা কবিতা সীমা লঙ্ঘন, কবি মোহাম্মদ নুরুল আলম। কোরআনে আছে করবে না কখনো সীমা লঙ্ঘন। এ নিয়ে কারো মনে কভু দেখিনি ক্ষুব্ধ ভাঙন। প্রতিটি ক্ষেত্রে দর্শানো আছে নিষেধের সীমারেখা। আমরা তার ধারে কাছে যাইনি, পড়িনি সে সব লেখা। সীমানা ভেঙে অন্যের খেতে পশুদের আনাগোনা। মানুষ কত সহজে, ওহো আবার চলে যাচ্ছে দাদা ভাই, কবিতা কবিতা আবার চলে যাচ্ছে, কি আরম্ভ যাওয়ার। মুক্তা দাদা ভাই সরি, আর একবার কবিতা 9 তারিখ 10 তারিখ দুটো আবার বেরিয়ে গেল। কবিতা তো বেরিয়ে গেছে। মুক্তা দাদা ভাই আর একবার দিন দাদা ভাই, 9 তারিখ 10 তারিখ দুটোই বেরিয়ে গেছে এখান থেকে, দিয়েছি বোন। আচ্ছা দেখছি দাদা ভাই। এগারো তারিখ এসছে দাদা, 11 তারিখটা পেয়েছি এখন আবার। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 11-11-2020 তারিখের সেরা কবিতা
ছলনাময়ী কলমে প্রকাশ কান্তি মণ্ডল। ও ললনা, মান ভেঙে তুই আয় না ফিরে ফির, তোর সাথে যে পুরানো প্রেমের আছে অনেক যে, আজকে না হয় কষ্টে আছি, ফিরতে তো কাল সুখ, আসিস তখন, জানি তো তোর ভাল লাগে না দুঃখ। কষ্ণে কথা থাকিস দূরে, কার বা অপেক্ষায়, ফিরলে সুদিন আসবি ফিরে, সময় যেদিকে যায়। সুখ থাকে তো ললনা গহীন মনির মাঝে, রাখছি জমি আসলে ফিরে, দেব হিসেব বুঝে। লীলাবতী ললনা তোর বিলাসী ওই দুঃখ, দূর হতে আর অভিযোগে ভাঙবে কত বুক। পথের মাঝে বিছিয়ে দিবি কতই কাঁটা বল, বুঝে গেছে আজকে সবাই প্রতারণা আর ছল। সেজে আছিস বিচারক তুই, করে মিছে দোষী, বিচার বাণী কাঁদে না তাই, বলে একটু হাসি। কার দেয়ালে আঁকিস বসি, কার বা প্রেমের ছবি, ভালোবাসার কাব্যে কি তাই প্রেমিক হবে কবি। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 11/11/2020 তারিখের সেরা কবিতা। এই কবিতাটা দাদাভাই আরেকবার দিও, এটা মনে হচ্ছে গান করা যাবে। আচ্ছা, আর পরবর্তী নিবেদনে যাব। কবিতা মূর্খ ভাবি, কবি আসাদ পাটোয়ারি। মূর্খ আমি, বিদ্যে বুদ্ধি তোমাদের মতো নেই, বলতে কথা মাঝে মধ্যে হারিয়ে ফেলি খেই। রাশভারী মগজ তোমার, জ্ঞানে শিক্ষিত পাকা, সহজ সরল পেয়ে বুঝি দিচ্ছ শুধুই ধোঁকা। করছে চুরি ভুখার দল, ক্ষুধার তারা ভীষণ, দেখছো কভু চেয়ে তারে মলিন রঞ্জির ভূষণ। পণ্ডিত তুমি, সাধুর বাণী দিচ্ছ যখন তখন, আবডালে আড়ালে দেখি করছো রাজ্য শোষণ। ঘুষের টাকা দেশের টাকা, দেশ উন্নয়নের ফান, যেভাবে পারো সদা মারো, এই কি কাণ্ড জ্ঞান। দেশ মাতা আর দশের সাথী বলো, নয় কি উপহাস। বসতিহীন ছাদ কেড়ে নিয়ে প্রাসাদে তোর বসবাস। মূর্খের রাজ্যে অভাব আছি, আছে উপবাসের চোর। ভাঙা ঘরে ঘুমিয়েও দেখে দিনের পরিচ্ছন্ন ভোর। ধন্যবাদ। বিপ্লব দাদাভাইকে দেখলাম অনেকদিন পর, ধন্যবাদ দাদাভাই আসার জন্য। কবিতা কখন অন্য মনে, কবি সুনির্মল বসু। বিকেলের উদাসী আলোয় পাখিরা ঘরে ফেরে, দিনান্তের শীষ আলো মোহনার মুখে পথ হারায়। লাল সূর্য পাহাড়ের পেছনে বিলীন হয়, দিবসের উজ্জ্বলতা কোথায় হারায়। জীবনের লেন দেন সিঁড়ি, নিজের মুখোমুখি বসার এই তো সময়। প্রিয় মানুষ, প্রিয় মুখ, দিগন্ত রেখায় হেঁটে যায়, দিগন্ত দুঃখগুলো স্মৃতিতে ফেরায়। জমা কান্না, অজস্র পরাজয়, শুষের ন্যায় সবুজ পাতা। রাত আসে, মায়াময় আকাশ আলো আনে। আবার কবিতা চলে গেল, উফ কি ঝামেলা করছে আজকে। আবার কবিতাটা চলে গেল। কবি সুনির্মল বসু, আপনার কবিতাটা আরেকবার দিন। কবিতা আবার বেরিয়ে গেছে। সবাইকে মাঝখানে আরও একবার শুভেচ্ছা। শনিবার আমাদের কালী পুজো, রবিবার দিওয়ালি, তারপরে ভাইফোঁটা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কালী পুজো, দিওয়ালি এবং ভাইফোঁটার জন্য।
আচ্ছা, যে কবিতাটা আমি বলছিলাম এটা গান করা যাবে। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 11/11/2020 তারিখের সেরা কবিতা ছিল ছলনাময়ী কলমে প্রকাশ কান্তি মণ্ডল। কবির কাছে আমি অনুমতি না নিয়েই এটাকে গান করার চেষ্টা করছি। ও লালনা মন ভেঙে তুই আয়না ফিরে ফির, ও লালনা মন ভেঙে তুই আয়না ফিরে ফির, তোর সাথী যে পুরানো প্রেমী আছে অনেক যে, ও লালনা মন ভেঙে তুই আয়না ফিরে ফির, তোর সাথী যে পুরানো প্রেমী আছে অনেক যে, ও লালনা মন ভেঙে তুই আয়না ফিরে ফির, আজকে না হয় কষ্টে আছি, আজকে না হয় কষ্টে আছি, ফিরবে তো কাল সুখ, আসিস তখন জানিস তো তোর ভাল লাগে না দূর, ভাল লাগে না দূর। আমারও আজকে আর ভাল লাগছে না, ধুত, সব কবিতাগুলো বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আবার বেরিয়ে চলে গেল, আমারও দুঃখ শুরু হলো এবার। সাবির হোসেন বলছে চমৎকার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলছে চমৎকার পরিবেশনা। ধন্যবাদ দাদা, সব কবিতা বেরিয়ে চলে যাচ্ছে। নাহার দিদি ভাই তোমার কবিতা করে দিয়েছি গো। দিদি ভাই বলছে আমার চন্দ্রাবতী কবিতা আবৃত্তি করে দিন প্লিজ, এটা আপনার ইনবক্সে দিয়েছিলাম, করে দিয়েছি গো, দিয়েছি দেখো। ইসরাত জাহান আবিদা ইসরাত বলছেন যেমন সুন্দর কণ্ঠ তাহা তেমনি সুন্দর মন, চেহারাটাও মিষ্টি অতি মনে হয় আপনজন। ওরে বাবা রে, কবিতা এসে গেল। হ্যাঁ, মোতাব্বির বলছে দিদি তোমার জন্য ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, ওলে বাবালে। রফিকুল ইসলাম দুর্জয় বলছেন দিদি আগামী সপ্তাহে কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটা আবৃত্তি করবেন প্লিজ। অবশ্যই ভাই, কেন নয়, তবে তুমি দিলে আমাকে ভালো হয়, কারণ আমার নিজের কাছে কবিতাটা নেই, আমায় খুঁজতে হবে। মুক্তা দাদা ভাই কবিতাগুলো দিন, আবার বেরিয়ে চলে যাচ্ছে, কি ঝামেলা করলো আবার আজকে। কবিতা নূর নবীর অবমাননা জবাব দাও, কলমে মোতাব্বির হোসেন। বিশ্ব নবীকে নিয়ে যারা যারা করেছে ব্যঙ্গচিত্র, ওরা তো অমানুষ, ওরা আবু জাহেল আবু লাহাবের মিত্র। খোদার হাবিব যিনি ছিলেন সেরা ধর্ম ইসলামের প্রাণ, নূর নবীকে অবমাননা করে ওরা কি রাখলো নবীর মান? ওরা কি জানে না মোদের নূর নবীর জীবনের ইতিহাস? হে মুসলিম, কাপন বেঁধে বেরিয়ে আসো, ওদের করব সর্বনাশ। ওরা ফেরাউন, ওরা নমরুদ। উফ বাবা, আবার বেরিয়ে গেল ভাই, আরেকবার দে কবিতাটা, আবার বেরিয়ে গেল। আফসা আমি মেসেন কবিতা আবার বেরিয়ে গেছে, প্লিজ কি হচ্ছে আমি কিছু জানি না ভাই, আরেকবার দে। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 9/11/2020 তারিখের সেরা কবিতা কৃষকের হাসি, কলমে এম এ আহাদ। হেমন্ত আজ এসে গেছে, খবর এলো দেশে, ফসল পাকা সুগন্ধে মন ভরায় নানা বেশি। কৃষক ভাইরা মনের সুখী বুক ফুলিয়ে হাঁটি, মনের সুখী ধান কাটিতে যায় সে নিজের মাটি। কত রকম গান যে গিয়ে ধান্য তারা কাটি, সাথী সাথী পান বিড়িও একই অন্যে বাটি। কিষানিও ব্যস্ত আজকে ধান শুকানোর কাজে, নাওয়া খাওয়া হয় না সঠিক সকাল দুপুর সাঁঝে। সকাল বিকাল চাষি এবং চাষির বউয়ে মিলে শীতের সবজি ফলায়, তারা মাঠে কিংবা ঝিলে, তাদের শ্রমে পড়ে সব দেশবাসীদের মুখে।
কিন্তু তারা সদাই থাকে সবার চেয়ে দুঃখী। কেউ যে তাদের নেয় না বুকি একটু ভালোবেসে। নিত্য তারা দুঃসাগরী থাকলেও যেন ভেসি, তবু তারা মন্দ ছাড়া সরল মনে চাষি। সবার তরে কল্যাণ করি সদাই তারা হেসি। ধন্যবাদ। দাদাভাই বলছে আজ কি হয়েছে বোন? আমিও জানি না দাদাভাই, বারে বারে কবিতা আজকে বেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে হয়, আরও দুটো লাইভ এরকম হয়েছিল আমার সাথে। 9 তারিখটা হয়ে গেছে দাদাভাই, 10 তারিখ। আচ্ছা, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 10-11-2020 তারিখে সেরা কবিতা সীমালঙ্ঘন, কবি মোহাম্মদ নুরুল আলম। কোরআনে আছে করবে না কখনো সীমা লঙ্ঘন। এ নিয়ে কারো মনে কভু দেখিনি ক্ষুব্ধ ভাঙন। প্রতিটি ক্ষেত্রে দর্শানো আছে নিষেধের সীমা রেখা। আমরা তার ধারে কাছে যাইনি, পড়িনি সেসব লেখা। সীমানা ভেঙে অন্যের খ্যাতি পশুদের আনাগোনা। মানুষ কত সহজে ভাঙে, যায় না তা হাতে গোনা। ক্ষেতের আল চুক্তির শর্ত অহরহ করি ভঙ্গ। আল্লাহর দেওয়া বিধান ভেঙে দেখায় কত না রঙ্গ। তালাক শব্দে আরশ কাঁপে, কিন্তু কথায় কথায় ঠুনকো কারণে নর নারী হঠাৎ তালাক দেয়। এতিমের ধন আত্মসাৎ করে নিরুৎসাহিত, অথচ এই রোগ মনে যেন জীবাণু বায়ু বাহিত। পর্দা সকল নরনারীর অবশ্যই পালনীয়, কিন্তু পথে ঘাটে বের হয়ে কি দেখেন মাননীয়? সহ্যের সীমা ছাড়িয়ে গেলে বিগড়ে যায় মেজাজ। মরিচ যত হোক পুরনো, থেকে যায় তার ঝাঁজ। সীমা লঙ্ঘনকারীরা হচ্ছে বন্য পশুর সমান। সময় থাকতেই তাই একে শালীনতায় নামান। আল্লাহ প্রদত্ত বিধি বিধান না হয় যদি পালন, একের পিঠে ঘটবে এক ঘটনা সীমা লঙ্ঘন। চালক যদি ভাঙে কখনো তার ট্রাফিক আইন, তার জন্য আছে নির্ধারিত হাজতবাস, ফাইন। না হলে কারো গৃহে প্রবেশ খুবই গর্হিত কাজ। আপন মায়ের ঘরে ঢুকে দেখবেন কোন সাজ। প্রতিনিয়ত লঙ্ঘিত হয় কত শত সীমারেখা। আমরা কখনো ভাবি না তা পাবো না তাদের দেখা। ধন্যবাদ। এই কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 10-11-2020 তারিখে সেরা কবিতা সীমা লঙ্ঘন, কবি কবি মোহাম্মদ নুরুল আলমের লেখা। আচ্ছা, যে সকল শ্রদ্ধেয় কবির কবিতা চলে গেছিল, মানে উড়ে যাচ্ছে আমার স্ক্রিন থেকে, তাদের কাছে আরও একবার অনুরোধ, আপনারা প্লিজ আপনাদের কবিতাগুলো আমাকে আর একবার দেবেন। কবিতা জন্মিলে মরিতে হবে, কবি রুহুল আমিন শেখ, 12-11-2020। জীবনের পথ শেষ হলে চলব মৃত্যুর পথে। বহু দূর পথ পেরোতে হবে, থাকবে না কেউ সাথে। সে পথ বড় কণ্টকাকীর্ণ, অন্ধকারাচ্ছন্ন ভরা। অনন্ত সেই পথের মাঝে নিঃসঙ্গ আমল ছাড়া। দুনিয়াবি যত ধনের সম্পদ কিছুই যাবে না সাথে। সৎকর্ম আমলটুকুই পারব সাথে নিতে। স্থাবর অস্থাবর যত সম্পদ পূর্ণ ধনের ভাণ্ডার। প্রিয়জন সহ সকল ছেড়ে নিঃস্ব পথে পারাবার। চূর্ণ বিচূর্ণ হবে অহংকার, যত আছে দম্ভ লুটাবে সব মাটির পরে নিশ্চিহ্ন সব স্তম্ভ। কত রাজা বাদশাহ ফকির আমির ওমরা দরবেশ দাপিয়ে চলেছে পৃথিবী জুড়ে।
অবশেষে হয়েছে নিঃশেষ। আমরাও আছি তাদের পথে, না ফেরার যাত্রী হয়ে। আমাদের পরের তারাও যাবে ঠিক এই পথ দিয়ে। পৃথিবীর মোহে অন্ধ হয়ে, আকৃষ্ট হয়ে পাপী অন্যের যন্ত্রণার কারণ হয়েও ভুগি না অনুতাপে। দয়াময় প্রভু না করলে শেষ বিচারে আছান রক্ষা নাই কোনো মানবের, দোজখেই হবে স্থান। রিক্ত নিঃস্ব হয়ে হাঁটব, মাথায় পাপের বোঝা, অসহ্য ভার বইতে গিয়ে হতে পারব না শিরা। উত্তপ্ত হাসর টকবক করে ফুটিয়ে তুলবে দেহ, চারিদিকে আগুন লেলিহান শিখায় হয়ে উঠবে দুর্বিসহ। নিজেকে নিয়েই হাসরের মাঠে ব্যস্ত সবই রবে, জন্মিলে যে তাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। ধন্যবাদ, একদম সঠিক কথা কবি। ধন্যবাদ কবিকে। এই কবিতাটি ছিল কবি রুহুল আমিন শেখের লেখা কবিতা, জন্মিলে মরিতে হবে। ধন্যবাদ পিপি দাদা ভাই। আমি বুঝতেই পেরেছি কবিতা পড়ার সময় আবৃত্তি পাখি। দাদা ভাই তোমার কবিতা পড়া হয়ে গেছে গো, একটা কবিতা পড়া হয়ে গেছে। বিপ্লব দাদা ভাই কেমন আছেন দাদা ভাই? আমি এসে গেছি দিদি ভাই বলেই বুঝতে পেরেছি অনেক আগেই। আমি দাদা ভাইদের কমেন্টও বুঝি। আহা, মোতাব্বির বলছে দিদি এলোমেলো কেশে এবং লাল ঠোঁটে আপনাকে অসাধারণ লাগছে, যা অনুভবের বাহিরে। বাপরে। ও বিপ্লব দাদা ভাই একটা কবিতা দিয়েছেন ভাইফোঁটা। আরে বাপরে, অনেক ধন্যবাদ দাদা ভাই ভাইফোঁটা কবিতা দেওয়ার জন্য। ভাইফোঁটায় অনেক অভিনন্দন। সামনের সপ্তাহে ভাইফোঁটা আমাদের। কবিতা ভাইফোঁটা, কবি বিপ্লব সাহা। এমন তো কথা ছিল না, তারপরেও কেন এমন হলো? চলে যদি যাবি তবে কেন এসেছিলি? আসার কি খুব বেশি দরকার ছিল? তোর এই 2 দিনের জন্যে আসা আমার 2 যুগের জ্বালা। আমি জ্বলছি, পুড়ছি, ভাঙছি শুধু তোর ভালোবাসায়। সেই নরম তুলোর মতো 2টি হাত আদরে আদরে জড়িয়ে থাকা ছোট বোন, তুই আজ কত দূরে, কোন সীমানার বাইরে? তুই কি শুনতে পাচ্ছিস না আমার বোবা কান্না? আজ আমার সব আছে, শুধু তুই নেই। বুকের পিঞ্জর যে আজ ফাঁকা, হাত বাড়ালে সব কিছু পাই, শুধু তোর স্পর্শ ছাড়া। সব কিছুর বিনিময় আমি যে তোকেই চাই। জানি তুই কোনো দিনও ফিরবি না, পরের জন্ম যদি আবার হয় আমি শুধু তোকেই চাইব বোনটি। তুই দিস ভাইয়ের কপালে ফোঁটা, আমার কপালটা আজও ফাঁকা। কেউ দেয়নি ভাই ফোঁটা, ওই জন্মে না হয় পাওনা থাকলো। ধন্যবাদ দাদা ভাই। কবিতাটা করে আমারও খুব কষ্ট হয়েছে। এই করোনার যন্ত্রণা, এবার আমিও ফোঁটা দিতে পারছি না। সেই ভাইফোঁটা, সেই মন্ত্র আমাদের। দ্বিতীয়ায় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা, যমুনা দেয় জমরে ফোঁটা, আমি দিই আমার ভাইরে ফোঁটা। আজ হতে আমার ভাইয়ের জমের দুয়ারে পড়ল কাটা।
এই মন্ত্রের মাধ্যমে আমার এখানে উপস্থিত সকল দাদা এবং ভাইকে আমি জানিয়ে দিলাম আমার ভাইফোঁটা। এটা হচ্ছে আমাদের ভাইফোঁটার মন্ত্র, যেটা পড়ে আমরা আমাদের ভাইকে এই আঙুল দিয়ে ফোঁটা দিই কপালে, এবং এই মন্ত্রটা আমরা উচ্চারণ করি। দ্বিতীয়ায় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা, যমুনা দেয় জমরে ফোঁটা, আমি দিই আমার ভাইরে ফোঁটা, আজ হতে আমার ভাইয়ের জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা এবং যম আমাদের যে মৃত্যু দেবতা, যমরাজ আমাদের মৃত্যু দেবতা, তার বোন হচ্ছে যমুনা। সে বোন যমুনা যমকে ফোঁটা দেয়, তাই বলছে দ্বিতীয়ায় দিয়া, আমাদের ভাই ফোঁটা দ্বিতীয়া হয়, ভ্রাতৃ দ্বিতীয়া। দ্বিতীয়ায় মানে দ্বিতীয়ায় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা। যমুনা সে তার যমকে ফোঁটা দিচ্ছে, আমিও আমার ভাইকে ফোঁটা দিচ্ছি। আমার ভাইয়ের সকল মানে যমুনা দেয় জমরে ফোঁটা, আমি দিই আমার ভাইরে ফোঁটা, আজ হতে আমার ভাইয়ের জমের দুয়ারে পড়লো কাটা। মৃত্যুর হাত থেকে আমি আমার ভাইকে রক্ষা করব। জমের দুয়ারে আমি কাটা দিয়ে দিলাম ভাইকে, যাতে ভাইকে রক্ষা করার জন্য। সেটা দিয়েই আমরা ভাইকে বরণ করি। বিভিন্নভাবে ফোঁটা দিই আমরা, মানে আমি দিই 5 রকমেরইভাবে, তারপর বিভিন্নভাবে ভাইকে মানে সেটা করি। মানে সেগুলো অনেক অনেক কিছু মানে আমাদের আছে। এটি মানে ভীষণ ভাই বোনের কাছে একটা ভীষণ আনন্দের একটি দিন আমাদের। কিন্তু এই ছাতা করোনার জন্য তো কিছুই হবে না। এবং আজকে আমার নিজের ভাইয়ের জন্মদিন, সবার কাছে দোয়া চাইবো তার জন্য, যে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। কবিতা, পরবর্তী কবিতা জাগ্রত চিত্ত রবির কিরণে, কবি জুনায়েদ খান প্রান্ত। আজি রাঙা প্রভাত ফেরিতে জাগ্রত চিত্ত ফুটে ওঠে রবির কিরণে, হৃদয়ের কিনারা জুড়ে মৃদু বাতাস বহে, প্রাণে মৌর সুখের আবেশ লাগে দমকা হাওয়াতে। কি করে বসিল গুহার আধার আবছা মনে, তা জানি না গো অন্তর্যামিনীর। মনির বাসনা আবেগে রুধিয়া রাখিতে পারি না, অম্ল কাননে ফুটছে ফুল দাঁড়ে দাঁড়ে সকলের তরে। আর কত দূর বহু পথ হেঁটে যাব পাথরের দেশে, সেখানে কি ফুটবে ফুল বিনা অশ্রুপাতে, নাকি ঢালিব করুণ ধারা পাহাড় ডিঙিয়ে, ভাঙিবে পাষাণ ভার জগৎ জুড়ে। রৌদ্রের তীব্র তাপে থরথর করিয়া কাঁপছে পাথর, রাশি রাশি অগ্নি ফুলকি করছে গ্রাস মস্তিষ্ক। এখানে ওখানে উঠিল ফুলিয়া ফেরিল সলিলে, ঘুরিয়া ঘুরিয়া পাগল প্রায় মিথ্যার সানলে। বিধাতা এত পাষাণ কেন, ভাঙের হৃদয় বাঁধন, বাহির হতে চাই দেখিতে নাহি পাই, কোথায় আপন দ্বার। আঘাতের পর আঘাত লাগি প্রাণ আমার মাতিয়া ওঠে, উঠল কেঁপে পরম বাসনা। ধরণীতে আর কিসের ভয়, কিসের আধার আর কিসের সংশয় বলো আমায়। মনের ডানা মেলিয়া প্লাবিয়া বেড়াবো গাহিয়া, চুল উড়াইয়া ফুলের সুগন্ধি মন উজাড় করিয়া। মেঘের শেষে রামধনু আঁকা চিত্র দেখিব একান্ত নির্জনে। সূর্য রশ্মির সাথে উঠবে হাসিয়া বুঝি প্রভাত পাখি, কিচির মিচির শব্দে কলরবে মুখরিত করবে মুহূর্তখানি। এত সুখ সুধা কোথায় রাখি, প্রাণ হইয়াছে ভোর, কত কথা আছে বনি, স্বপ্ন আঁকা আছে যে বুকি। কত সুরের তালে দেখ না আমার মন বেজে ওঠে, এত সবের মাঝে রবির তালে মন ভাসি ওজান স্রোতের টানে, হৃদয় হাসি। নমস্কার, ধন্যবাদ কবি। বিপ্লব দা বলছে প্রণাম দিদি ভাই, ধন্যবাদ দাদা। আজও মনে পড়ে গত বছরের ভাইফোঁটার দৃশ্য।
শুনলে হাসি পাবে আপনাদের। মানে আমরা আমি 5 রকমভাবে ফোঁটা দিই। চন্দনের ফোঁটা, কাজলের ফোঁটা, 2 রকম চন্দন, কাজল, ঘি, দই, এরকম 5 রকমভাবে কপালে ফোঁটা দেওয়া হয় ভাইকে। মানে এক একজন এক একটা নিয়ম মানে, আমি এই নিয়মগুলো মানি। তারপরে পান পাতা দিয়ে ভাইয়ের গাল মোছানো হয়, যাতে ভাইয়ের গাল মসৃণ হয়। এবার তারপরে যেটা হয় সেটা মানে হাস্যাস্পদও একটু এবং ভয়েরও একটু। মানে ভাইকে শিলনোড়া আছে, যেটা শিলবাটি, সেই পাথর দিয়ে ভাইয়ের বুকে পিঠে দেওয়া হয়, যাতে ভাই আমার প্রচণ্ড শক্ত হতে পারে, পাথরের মতো শক্ত হয় আমার ভাই। এবং লোহার যে কাটারি বলুন বা দা, সেটা ভাইকে 3বার বুকের মধ্যে দেওয়া হয়, বুকে পিঠে, যাতে ভাইয়ের শরীর লোহার মতো হয়। আমার আজও মনে আছে, গত বছর যখন দেওয়ার সময় ভাই তো হাসতে বলে আমি মরবো মনে হচ্ছে। শ্বশুরবাড়ি সবাই বলছে কি ভাইটা যাবে, ভাই তো হেসেই মরে যাচ্ছে, বলে ওরে একটা তো দে, শুধু পাথর তো দে, আবার লোহাও দিচ্ছিস তুই আমাকে। আমার হাসতে হাসতে মরে যায়। তারপর তো আমাদের খাওয়া দাওয়া, আমাদের গিফট, এসবগুলো থাকেই ভাইয়ের জন্য। বিপ্লব দা বলছে আমাকে দূর থেকে দেবে না। একদম দাদা, এবার দিতে পারছি না, কি বাজে বলুন তো। অস্বস্তি করে ভাই ফোঁটায় না দিতে পারলে, মানে চোখে জল চলে আসে তখন। এরকম আমার হয়েছে 2-1বার ভাইকে ফোঁটা দিতে পারিনি বিভিন্ন জন্য, খারাপ লাগে। আর আমার ভাই হচ্ছে আমার কাছে ভীষণ, মানে কি বলবো, আমার তো মা বাবা নেই। ভাই আমাকে বিয়ে সব দিয়েছে, সমস্ত দায়িত্ব পালন ভাইই করে। জামাই ষষ্ঠী থেকে শুরু করে আমার জন্মদিনে ফার্স্ট গিফট ভাই দেয়, ভাই পাঠিয়েছিল। এবারও 2টো বই, জানে যে দিদি বই ভালোবাসে, বই মানে আমার পছন্দগুলো ও জানে অনেক কিছুই। বই পাঠানো, জন্মদিনের গিফট দেওয়া, পুজোর ফার্স্ট গিফট ওই দিয়েছে আমাকে। পুজোতেও গিফট আমাকে ভাই প্রথমেই দিয়েছে। যে বললাম আমার অনেক কিছু জানে। আমার বিয়ে দেওয়া সব ভাই, সমস্ত দায়িত্ব পালন ভাই। যখনই কোনো টাকার প্রয়োজন ভাই দে, মানে আমার শ্বশুরবাড়ির মানুষরা বলে ভাই তো তোমার ব্যাংক দেখছি। যখনই ভাই কোনো কারণে সঙ্গে সঙ্গে মানে পাঠিয়ে দেবে অ্যাকাউন্টে টাকা। আজকেও অ্যাকাউন্টে টাকা এসে গেছে। কারণ কি, ওর জন্মদিন, ওখানে অনুষ্ঠান হচ্ছে, আমি যেতে পারছি না, কিন্তু খাওয়াতে পারছি না, ফলে টাকা। জন্মদিনে আবার টাকা, মানে ভাই আমার কাছে একটা ব্যাংক। ভাইয়ের কাছে যখনই চাইবো ভাই দিয়ে দেবে। বিপ্লব দা বলছে ভাই ফোঁটা, হ্যাঁ দাদা দিয়ে দিলাম ফোঁটা। ওই যে মন্ত্রটা তো পড়েই দিলাম, আপনি তো জানেন মন্ত্রটা আমাদের। আমি তো মন্ত্র পড়েই দিয়েছি দাদা, ফোঁটা দেওয়া হয়ে গেছে। সাব্বির হোসেন বলছে ওয়াও, হ্যাঁ মন্ত্র তো পড়ে দিয়েছি ভাই ফোঁটার, ফোঁটা পেয়ে গেছেন। মেহেরাজ বাপরে বাপ, ওয়াও। এখন কবিতা কোথায়? আমি অনেক দূরে আছি বোন। কে বলছেন দাদা? আচ্ছা দাদা ভাই, আপনারটা কবিতাটা ভরা হয়ে গেছে। মেহেরাজ, গিভ আপ? কি গিভ আপ গো? প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 11/11। ও এই কবিতাটা দিয়েছেন দাদা ভাই। আচ্ছা, এটা গানের জন্য বলছিলাম না। আচ্ছা, আমি আরেকবার দেখে নিচ্ছি যে কোনগুলো করা হয়নি। ওটা তো হয়ে গেছে একবার কবিতাটা। ইসরাত জাহান আবিদা ইসরাত বলছেন বেছে নিও না আত্মহনন, এই কবিতাটি আবৃত্তি করলে খুশি হতাম প্রিয় বাচিক শিল্পী। কবিতাটা দিন দাদা, অবশ্যই করব। জুনায়েদ খান প্রান্ত, আপনার কবিতা আবৃত্তি করা হয়ে গেছে দাদা। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 11 তারিখে কবিতাটা দিয়েছেন। আজাদ রহমান বলছে সব সেরা কবিতা আবৃত্তি করলে আমরা অখ্যাতরা তো পড়ে রই, বিবেচনায় আনবেন। না দাদা, আমি সবারটাই করছি, দেখুন একটু। সবারটা আমার কাছে যে স্ক্রিনে যাদেরটা আসছে, আমি শুধু দেখছি একবার করে। মেহেরাজ হাস। আচ্ছা, মুক্তা দাদা ভাই নীলাঞ্জনা কবিতাটা দিয়েছো। আচ্ছা আচ্ছা, যার অভিযোগ ছিল আমার বিরুদ্ধে যে সব প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সেরা কবিতাগুলো কেন আমি শুধু পড়ছি, আমরা অখ্যাতরা কেন পিছিয়ে যাবো, এটাই আপনার অভিযোগ ছিল না আমার বিরুদ্ধে? যে কেন শুধু প্রতিভা কবিতা পড়া হচ্ছে, সেরা কবিতা। আচ্ছা, আপনার কবিতাই আমি তুলে নিলাম।
কবিতা 12/11, একটু সরি ফোন এসে গেছিল। কবিতা অনন্ত অপেক্ষায় তোমারই, কবি আজাদ রহমান। 12/11, বারে বারে ফোন আসছে। কবিতা অনন্ত অপেক্ষায় তোমারই, কবি আজাদ রহমান। প্রস্থানে গেছো, রেখে গেছো এক প্রচণ্ড বিস্ফোরণ। রক্তাক্ত সমতটে থেকে গেছি একা, শুধু তোমার জন্যেই। এখন অনেকটা ক্ষত বয়ে বেড়াই হৃদয়। বিশ্বাস করবে কি না জানি না, ভিতরের সমতল চিরে বয়ে যায় এক স্রোতস্বিনী নদী। চলতি চলতি বাদিকে মোড় নিয়ে নদীটি ছুঁতে চায় মোহনা। অধরার আফসোস থেকে যায়, মোহনায় মিশিবার আগে সাক্ষাৎ হয়ে যায়। নদীটির বুকে অনাকাঙ্ক্ষিত ভাবে জেগে ওঠা এক চরের বাঁধ সাধে পৃথিবীর দেয়াল। মোহনায় মিলিবার স্বাদ বিস্বাদী লবণাক্ততা নিয়ে বিপরীত স্রোতে আবার ফিরে আসে সেই ক্ষতটির কাছে। আছড়ে ঢেউ ভাঙার মতো আমার হৃদয়ের পার ভেঙে নিয়ে যায় এক আগন্তুক যাযাবরের দেশে, যেখানে আমি বড় একা, নিখাদ একা। হৃদয়ে হন্তা এই একাকিত্বে এখন আমার বাস। আমার স্বপ্নরা আজ চুরি হয়ে গেছে, শুকতারাটিও আমার আকাশে আর ওঠে না। অভিমানী আড়াল হয়ে গেছে সব। তোমার প্রস্থানে সবাই গুটিয়ে নিয়েছে নিজেকে। আমি পেরে উঠিনি শুধু নিঃশ্বাস অনুকণা হই। প্রতিটি মুহূর্তে হৃদয়ে ক্ষরণ দেখে আসো তুমি। আমি হাহাকার কাতরে উঠি এক বুক তৃষ্ণায়। তুমি না ঝরা পশলা বৃষ্টি হয়ে থেকে গেলে দূর দিগন্তে আর সুদূরের অধরা হয়ে রয়ে গেলে। আমি এখনো দূর দিগন্তে একজন পথিক হয়েই রয়ে গেলাম। ধন্যবাদ কবি। এই কবিতাটি ছিল কবি আজাদ রহমানের লেখা কবিতা অনন্ত অপেক্ষায় তোমারই। ধন্যবাদ কবি। আচ্ছা, নাজিনা নাহার বলছে ভালোবাসা দিদি। ধন্যবাদ বোন। দিদি আপনার ভাইয়ের জন্মদিনের মিষ্টি কোথায়? মুক্তা দাদাভাই বলছে আজকের অনুষ্ঠানের উপস্থিত সবাইকে প্রতিভা সন্ধান কাব্য পরিষদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আগামী বৃহস্পতিবার লাইভ অনুষ্ঠানের উপস্থিত থাকার অনুরোধ রইল। ইসরাত জাহান আবিদা ইসরাত বলছে প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে জানাই অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ এরকম একটা প্রাঞ্জল আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করার জন্য। মুক্তার দাদাভাই বলছে আমি অনেক দূরে আছি বোন। কেন গো দাদা ভাই? আচ্ছা, কবি রুহুল আমিন শেখের লেখা কবিতা বেছে নিও না আত্মহনন। কবি রুহুল আমিন শেখ, 12/11/2020। বিতৃষ্ণা যতই লাগুক জীবন, হারিয়ে ফেলো না দিশা। স্থান দিও না মনে আত্মহনন, এই যে সর্বনাশা। মায়া ভরা এই সুন্দর পৃথিবী জীবনের চাইতে প্রিয়। ধৈর্য ধরে হতাশাগুলো কাটিয়ে তুমি নিও। ভেবে দেখো তোমার চেয়েও দুঃখী মানুষ আছে, তারাও কিন্তু এই পৃথিবীতে সুন্দরভাবেই বাঁচে। হয়তো জীবনের দুঃখগুলো তাড়না দিচ্ছে খুব, অধৈর্য হয়ে হতে চাচ্ছ চিরতরে চুপ, কিন্তু
তুমি ভেবেছ কি তোমায় ঘিরে যারা তুমি হীনা তাদের জীবনে কতটা ছন্ন ছাড়া? হয়তো তুমি একাই ছিলে সকলের অবলম্বন, কেমনে মেনে নিবে তারা তোমার আত্মহনন? পাহাড় সমান দুঃখ মানুষ ভুলে থাকতে পারে যদি সব মোকাবিলা করে সে ধৈর্য সহকারে। ফিরে তাকাও, দেখো এবার চারপাশ ঘিরে যারা ঢের বেশি কষ্ট নিয়ে দিব্যি বেঁচে তারা। নতুন করে বাঁচার আশা জাগ্রত হোক মনে, উপভোগ্য হোক জীবন তোমার এই সুন্দর ভুবনে। বাহ, দারুণ অসাধারণ একটি মেসেজ দিয়েছেন কবি। একদম সঠিক কথা। যখন মানুষ আত্মহত্যা করে তখন ভুলে যায় যে তার দায়িত্ব সব কিছু সম্বন্ধে। মুহূর্তে সে দুঃখ যন্ত্রণা তার কাছে অনেক বড় হয়ে দেখা দিয়েছে। অনেক ধন্যবাদ। এই কবিতাটির মাধ্যমে আপনি সমাজের কাছে একটা অনেক বড় বার্তা পাঠিয়ে দিলেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ ইসরাত জাহান, আবিদা ইসরাত করে দিয়েছি আপনার কবিতা। মিলন আলী দাদা ভাই, কেমন আছেন দাদা ভাই? আচ্ছা, মুক্তার দাদা ভাইয়ের লেখা কবিতা নীলাঞ্জনা। কবিতা নীলাঞ্জনা, কবি মোহাম্মদ মুক্তার হোসেন। দাদা ভাই, কবিতাটা করার আগে বলি, এই কবিতাটা গান হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব তোমার এই কবিতাটা গান করা, ঠিক আছে? নীলাঞ্জনা। কবিতা নীলাঞ্জনা, কবি মোহাম্মদ মুক্তার হোসেন। হয়তো হবে না আর কোনো দিনও কথার গাথামালা, হবে না হয়তো তোমার হাসিতে আমার হাসির খেলা। রাত জাগা স্বপ্নের বুনন হয়েছে মলিন, জমেছে ধুলো, দুটি প্রাণীর আকুলিত আনন্দ ধূসর বেদনায় এলোমেলো। শূন্যতায় খাঁখা বুক লুকুয়ে হতাশার চাদরে, জ্যোৎস্না নামে শূন্য ঘরে হাত বুলায় আদরে। আর হবে না দেখা বন্ধু, হবে না চার চোখের মিলন, দূরত্বে বাসা বেঁধেছে মন, জানি না আজও কি কারণ। যদি কোনো দিন পাও শুনতে দেহ আছে প্রাণ গেছে উড়ে, দুফোঁটা অশ্রু জল রেখে যেও আমার বিদায় ঘরের দ্বারে। বাস্তবতা সবাই দেখে, বোঝে না কেউ মনের বেদন। কিভাবে এত বদলে গেলে, ছেড়ে দিলে হৃদয় বাঁধন। নমস্কার, ধন্যবাদ। আজকে অনেক কবিতাই করেছি, গান একটুও হয়নি। মুক্তার দাদা ভাইয়ের এই কবিতাটা মনে হচ্ছে গান হবে, চেষ্টা করছি। কবিতা নীলাঞ্জনা, কবি মোহাম্মদ মুক্তার হোসেন। এই কবিতাটা গান করার চেষ্টা করছি। দাদা ভাই ভুল হলে বকবে না, বলে দিলাম। হয়তো হবে না কোনো দিন কথার গাথা মালা, হয়তো হবে না আর কোনো দিন কথার গাথা মালা, হবে না হয়তো তোমার হাসিতে আমার হাসির খেলা, হয়তো হবে না আর কোনো দিন কথা
আজও কি কারণ জানি না, আজও কি কারণ, যদি কোনো দিন পাও শুনতে, যদি কোনো দিন পাও শুনতে, দেহ আছে প্রাণ গেছে উড়ে, দেহ আছে প্রাণ গেছে উড়ে, দুফোঁটা অশ্রু জল রেখেছে ও আমার বিদায় ঘরের দ্বারে, দুফোঁটা অশ্রু জল রেখেছে ও আমার বিদায় ঘরের দ্বারে। বাস্তবতা সবাই দেখে, বুঝে না কেউ মনের বিধান, বাস্তবতা সবাই দেখে, বুঝি না কেউ মনের বেদন, কিভাবে এত বদলে গেলে, ছিঁড়ে দিলে হৃদয় বাঁধন, হায় ছিঁড়ে দিলে হৃদয় বাঁধন, হায় ছিঁড়ে দিলে হৃদয় বাঁধন, হয়তো হবে না আর কোনো দিন কোথার গাথা মালা, হবে না হয়তো তোমার হাসিতে আমার হাসির খেলা, হয়তো হবে না আর কোনো দিন কোথার গাথা মালা। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল একটি কবিতা, মুক্তার দাদাভাইয়ের লেখা কবিতা, মোহাম্মদ মুক্তার হোসেন দাদাভাইয়ের লেখা কবিতা নীলাঞ্জনা, সেটাকে গান করার চেষ্টা করলাম। এই পাগলামোটা আমার অনেক দিন হলো পেয়েছে, কবিতাগুলোকে গান করি, যত পাগলামো আমার। ইসরাত দাদা বলছে, দিদি দিয়েছি, আপনার দুটো কবিতা করেছি না দাদা? হ্যাঁ, ইসরাত জাহান আবিদা ইসরাত বলছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বাচিক শিল্পী, আমার এই কবিতাটা আবৃত্তি করে আমাকে খুশি করার জন্য। পাশাপাশি সকলের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যাতে আত্মহননের পথ বেছে না নেয়। একদম সঠিক কথা দাদা। মুক্তা দাদাভাই বলছে, সুন্দর গান করেছো বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কি যে বলো দাদা ভাই, বোনকে আবার কেউ ধন্যবাদ দেয়? শেখ মিলন আলী দাদাভাই বলছে, খুব সুন্দর লেখাও, তার সাথে সুরের ঝংকার। ধন্যবাদ দাদাভাই। আচ্ছা, ইসরাত জাহান আবিদা ইসরাত আরেকটি কবিতা দিয়েছেন। আচ্ছা, তার আগে আমাকে আরেকটি কবিতা এসছে। শেখ মিলন আলী দাদাভাই বলেছেন, আমার গুরুতুল্য কবি হেমন্ত মাইতির লেখা কবিতা আবৃত্তি করলে কৃতজ্ঞ হব। আচ্ছা, অবশ্যই। কবিতা বুদ্ধাং শরণাং গচ্ছামি, কবি হেমন্ত মাইতি। সহিষ্ণুতার খোঁজেই বুদ্ধ গয়ায় যেতে হবে, বুদ্ধ স্তূপ, ৮০ ফুট বুদ্ধ মূর্তি, মহাবোধি মন্দির দেখার পর মনে হবে এই তো বোধি লাভের পর বুদ্ধদেব ধীর পায়ে উঠে চলেছেন গৃদ্ধকূট পর্বতে। কালে কালে মানুষের অসহন মাত্রা বেড়ে চলেছে আকাশ ভর্তি। নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, আলোয় ভাসছে বিশ্ব, সমুদ্রের ঢেউ ছড়িয়ে দিচ্ছে সৃষ্টির ওম। পাখিরা নির্ভার গাইছে রঙিন ডানা মেলে, প্রজাপতির স্বপ্ন ছড়াচ্ছে
ফুলে ফুলে, তবু কেন ক্রমাগত মানুষের মাটি হয়ে উঠছে মাত্রাতিরিক্ত অসুয়া প্রবণ? পঞ্চপ্রাণে প্রবেশ করে বুদ্ধ বেরিয়ে এলেন 10 প্রাণে। পায়েসের থালা হাতে সুজাতা প্রজ্ঞাচক্ষু মেললেন ভদন্ত। অন্নপ্রজ্ঞা হয়ে গেল বোধ প্রজ্ঞা। তাই নিশ্ছিদ্র আত্মকাম অসুয়া অসহন নিরসনে এবং বোধির পাঠ নীতি আনত দাঁড়াতেই হয়। ভূস্পর্শ মুদ্রায় বসে থাকা বুদ্ধের মূর্তির সামনে তখনই বাতাসে মন্ত্রিত হয় বদ্ধাং শরণং গচ্ছামি। খুব ভালো লাগলো কবিতাটা পড়ে, ধন্যবাদ দাদা। আমি বুদ্ধগয়ায় নিজে গেছি, দেখেছি এগুলো সব। বিহারে আছে আমাদের বুদ্ধগয়া। ধন্যবাদ কবি হেমন্ত মাইতিকে, বুদ্ধকে এভাবে স্মরণ করার জন্য, ভগবান বুদ্ধদেবকে স্মরণ করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকটি কবিতা আমি গান করব বলেছিলাম 11 তারিখ, ওটা আমাকে বেছে নিতে হবে আরেকবার। মুক্তা দাদা ভাই বলছেন অসাধারণ, মুগ্ধ করছো বোন। ধন্যবাদ দাদা ভাই। চমৎকার দরাজ কণ্ঠে তাৎক্ষণিক কবিতাকে গানে পরিণত করে গেয়ে ফেলা এবং সেটাকে দরাজ কণ্ঠে পরিবেশন করা একমাত্র আপনার দ্বারাই সম্ভব। তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় শিল্পী। ধন্যবাদ দাদা। চেষ্টা করি মাত্র, ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় হয়তো একটু পারি, অনেকটাই পারি না, একটু পারি। কবিতা বুদ্ধিজীবী বনাম নির্বোধ, কবি রুহুল আমিন শেখ। যতই চাচ্ছি শিখতে কিছু ততই দেখি আমি মূর্খ। অযথাই দেখাই জ্ঞানের ভরাই, গর্বে করি তর্ক। কত কিছুই জানা হলো না, শিখতে পারিনি কিছু। আলোর সন্ধানে ছুটছি আমি আলেয়াকে রেখে পিছে। কত ডিগ্রিতে জ্ঞানী হওয়া যায় বুদ্ধিজীবী, জানতে আমার অদম্য স্পৃহা, মনের জোরালো দাবি। জ্ঞানের ভাণ্ডার শূন্য আমার, ডিগ্রি ছাড়া মানুষ জ্ঞান আহরণে ব্যস্ত, তবু উড়াই স্বপ্ন ফানুষ। কিন্তু আমি হাধাই রইলাম মূর্খ সূর্খ, অল্প পানিতে সাঁতার কাটি, জ্ঞানীতে হলো না সখ্য। ছোট্ট জীবনে কিভাবে সম্ভব জ্ঞানীর পাহাড়ে চড়া? হিমালয় চাইতেও অধিক উচ্চতায় জ্ঞানীর প্রতিটা চূড়া। পৃথিবী জুড়ে যত পুস্তক স্তূপ করা আছে, নামগুলোই পড়া হবে না এক জীবনে বেঁচে। সামান্য কিছু পৃষ্ঠা পড়েই হয়ে যায় বুদ্ধিজীবী। ধৃষ্টতা দেখি হাসি পায়, তাজ্জব হয়ে ভাবি। ধন্যবাদ দাদা, একদম সঠিক কথা। আমরা কিছু জানি না, কিন্তু তবু আমরা জানার বড়াই করি, ভাবি আমরা জানি। আমরা সত্যি কিছু জানি না। একদম সঠিক উপলব্ধি দাদা, ধন্যবাদ। বুদ্ধিজীবী বনাম নির্বোধের মাধ্যমেও আপনি আবার একটি মেসেজ পাঠিয়েছেন কবিতার মাধ্যমে সমাজের প্রতি, যে আমরা কিছু জানি না তবু আমরা সেই বড়াই করি। সত্যি তো আমরা কিছু জানি না। শেখ মিলন আলী দাদা ভাই বলছেন ধন্যবাদ দিদি আমার গুরুর কবিতাটি আবৃত্তির জন্য। ধন্যবাদ দাদা ভাই। আচ্ছা, দেখে নিচ্ছি আর কোনো কবিতা বাদ গেছে নাকি। বললাম না কবিতা আরো আছে। কবি ইসরাত জাহান আবিদা ইসরাতের লেখা, আমি যেন দেখি সখী তোমারই ও মুখ, আলো করে আছো ওই গোলাপের বুক। ওগো নারী শ্রেষ্ঠ তুমি অবনীত, গোলাপে গঠিত যেন ভিতর বাহির। মাঝে মাঝে সবিষয়ে তাই মনে হয়, তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়।
বাহ, দারুণ তো। এইটুকুন আমি যেন দেখি, এটা গান হবে, দাঁড়ান দাদা, এটা গান হবে। আমি যেন দেখি সখী তোমারি আলো করিয়াছ গোলাপের বুক। আমি যেন দেখি সখী তোমারি আলো করিয়াছ গোলাপের বুক। ও গুণারি শ্রেষ্ঠ তুমি অবনী, গোলাপে গঠিত যেন ভিতর বাহির। ও গুণারি শ্রেষ্ঠ তুমি অবনী, গোলাপে গঠিত যেন ভিতর বাহির। মাঝে মাঝে সবিষয় তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। আমি যেন দেখি সখী তোমারি আলো করিয়াছ গোলাপের বুক। আমি যেন দেখি সখী তোমারি আলো করি আছো ওই গোলাপের বুক। নমস্কার, ধন্যবাদ। কি বলেন দাদা? এটা আমার উদ্দেশ্যে লেখা? হায় ভগবান, যদি এটা আগে বলতেন আমি একদম গাইতাম না। ধন্যবাদ দাদা ভাই। কি করলাম, নিজের লেখা তো নিজেই কয়ে গেলাম। পিপি দাদা ভাইয়ের একটা কবিতা রয়েছে, সবচেয়ে দামি সোনার বাংলাদেশ, কবি পিপি আলী আকবর। অপরূপ রূপের মায়ার আধার, চারিদিকে শুধু সবুজের সমাহার। যেদিকে তাকাই পাই শুধু সৌন্দর্যের কারুকার্যের দৃশ্যের বাহার। পূবালি হাওয়া হয়ে দিবানা, লতায় পাতায় দিয়ে যায় দোলা। যেদিকে তাকাই দেখি শুধু সবুজ আর সবুজই অরণ্যের মেলা। মন ভরে যায় পাখির সুরি, সুঘ্রাণ বয় ফুল বাগানের প্রাণী। বৃষ্টির ঝড়ে অবিরাম স্রোতি, আপন করি মাটির নিজের বুকে। সুজলা সুফলা রূপের নেই তো শেষ, পদ্মা মেঘনা যমুনা টানি প্রকৃতির রেশ। বাইয়া গাং মাঝি ধরে গান, ভাটিয়ালি সুরে মন করে আনচান। হইয়া পাখি মন করে উড়াউড়ি, মুক্ত আকাশে বানায় আপন বাড়ি। রং ধনুর শনি খেলে রঙের খেলা, এইভাবে কাটে সারা বেলা। সকাল থেকে সাজি প্রতিটি দিন সেজে, প্রকৃতি হাসি সর্বসবের তরে। এই তো আমার জন্মভূমি, সবচেয়ে দামি সোনার বাংলাদেশ। ধন্যবাদ। এটি ছিল কবি পিপি আলী আকবরের লেখা কবিতা। ধন্যবাদ দাদা ভাই। আর একটু দেখে নিচ্ছি, হ্যাঁ এই কবিতাটা আমি গান করব বলেছিলাম, দিয়েছে। কবিতাটা ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 11/11/2020 তারিখের সেরা কবিতা ছিল ছলনাময়ী, কলমে প্রকাশ কান্তি মণ্ডল। এই কবিতাটা বলেছিলাম গান করব। উলালো না মান ভেঙে তুই আয়না ফিরে ফির, উলালো না মান ভেঙে তুই আয়না ফিরে ফির। তোর সাথে যে পুরানো প্রেমে আছি অনেক যে, উলালো না মান ভেঙে তুই আয়না ফিরে ফির। তোর সাথে যে পুরানো প্রেমের আছি অনেক যে। আজকে না হয় কষ্টে আছি, আজকে না হয় কষ্টে আছি, ফিরবি
তো কাল আসিস তখন জানি তো তোর ভাল লাগে না ফিরবি তো কাল ও লালো না মান ভেঙে তুই আয়না ফিরি ফির ও লালো না মান ভেঙে তুই আয়না ফিরি ফির তোর সাথে যে পুরানো প্রেমে আছি অনেক যে আয়না ফিরি ফির কষ্ণে কথা থাকিস দূরি কষ্ণা কথা থাকিস দূরি কারবা অপেক্ষায় ফিরলি সুদিন আসবি ফিরি ফিরলি সুদিন আসবি ফিরি সময় যে দিক ধায় উলালো না মান ভেঙে তুই আয়না ফিরি ফির তোর সাথে যে পুরানো প্রেমে আছি অনেক জির তোর সাথে যে পুরানো প্রেমে আছি অনেক জির সুখ থাকে তো লালো না গহীন মনের মাঝে সুখ থাকে তো লালো না গহীন মনের মাঝে রাখছি জমি আসলে ফিরে দেব হিসেব বুঝি রাখছি জমি আসলে ফিরে দেব হিসেব বুঝি ও লালো না মান ভেঙে তুই আয়না ফিরি ফির তোর সাথে যে পুরানো প্রেমে আছি অনেক যে হায় তোর সাথে যে পুরানো প্রেমে আছি অনেক যে লীলাবতী লালনা তোর বিলাসী উইদু লীলাবতী লালনা তোর বিলাসী উইদু দূর হতে আর অভিযোগে ভাঙবি কতবু আহা ভাঙবি কতবু পথের মাঝে বেছে দিবি কতই কাটা বল পথের মাঝে বেছে দিবি কতই কাটা বল বুঝে গেছি আজ কি সবাই প্রতারণা আর ছল বুঝে গেছি আজ কি সবাই প্রতারণা আর ছল ও লালো না মান ভেঙে তুই আয়না ফিরি ফির তোর সাথে যে পুরানো প্রেমে আছি অনেক যে আহা আছি অনেক যে আহা আছি অনেক যে সেজে আছিস বিচারক তুই কুড়ি মিছি দোষী সেজে আছিস বিচারক তুই কুড়ি মিছি দোষী বিচার বাণী কাঁদে না ভাই বলে একটু হাসি বিচার বাণী কাঁদে না ভাই বলে একটু হাসি কার দেয়ালে আঁকিস বসি কার বা প্রেমের ছবি কার দেওয়ালে আঁকিস বসি কার বা প্রেমের ছবি ভালোবাসার কাব্যে কি তাই প্রেমিক হবে কবি আহা প্রেমিক হবে কবি আহা প্রেমিক হবে কবি উলালো না মান ভেঙে তুই আয়না ফিরি ফির তোর সাথে যে পুরানো প্রেমের আছি অনেক যে আহা আছি অনেক যে আহা আছি অনেক যে নমস্কার ধন্যবাদ এটি ছিল একটি কবিতা প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 11/11/2020 তারিখের সেরা কবিতা ছিল এটা ছলনাময়ী কবি প্রকাশ কান্তি মণ্ডল কবির অনুমতি না নিয়ে এটা আমি গান করে দিলাম জানি না কেমন হলো আচ্ছা দেখে নেবো আর কোনো কবিতা আছে কিনা এবার আমি বিদায় নেব শ্রদ্ধেয় কবিদের কাছে অনুরোধ আর কবিতা দেবেন না এবার বিদায় নেব আমি
ইসরাত জাহান আবিদা ইসরাত বলছে, সত্যি আপনার কণ্ঠের এবং আপনার মহানুভবতার কাছে ঋণী রয়ে গেলাম প্রিয় দিদি। ধন্যবাদ দাদা। মানুষ হতে পারলাম কই, আশীর্বাদ করবেন যাতে মানুষ হতে পারি। কবি, শিল্পী, সাহিত্যিক হওয়ার আমার কোনো ইচ্ছা নেই, কোনো বাসনা কামনা কিছুই নেই। প্রকৃত মানুষ হতে চাই। আশীর্বাদ করবেন যাতে সেটা হতে পারি। কবিতা আদিত্য, কবি শেখ মিলন আলী। বৈকুণ্ঠ ধরা ধামে নারায়ণ তার আপন মনে, করে শিব ঠাকুর আরাধন, লক্ষ্মী তার চরণ পাশে দাসী হয়ে বসে আছে। কবে পাবি ভগবান নারায়ণের মন? নারায়ণ শিবের কামনায় থাকে তার প্রেম সাধনায়। মোহিনী অপ্সরা রূপী হরি করে নীলাপন, হরি হর আয়াপ্পা নামে ফল পেল দুই ভগবানে। মহিষী অসুর করিলেন দমন, শীষ নাগ সর্বস্বামী। নারায়ণের সেবা করি যুগে যুগে, প্রভুর সেবায় ভবে নিয়েছে জনম। প্রভু রামের বড় ভক্ত বীর হনুমান সে বায়ুপুত্র। মর্তকুলে পেয়েছেন তিনি অমরত্বের বরদান। বিশ্বকুলের সকল প্রাণী নারায়ণের প্রেমের বলি, সবাই করে কৃষ্ণ ভজনা কীর্তন। কৈলাস পর্বতে বসি আছে শিব যোগীর বেশি, দুই সহচর নন্দী ভৃঙ্গি তাহার সঙ্গে থাকে সর্বক্ষণ। নারায়ণ শিবের প্রেমী দিবানিশি অন্তর্মণি, ক্ষীর সাগরে ভাসিয়াছে শীষ নাগ হয়েছে তার আসন। আদি যোগী রৌদ্র রবি ধেনু গুরু গঙ্গা গরি, লিঙ্গরূপে শিব ঠাকুর করে ত্রিভুলক বিচরণ। শিব পার্বতী নামে দুজন, আদি শক্তি সে সাই নিরঞ্জন। ব্রহ্মাণ্ডে ওম শব্দে বচন, সকল প্রাণী সঞ্চিত প্রাণ সেই যে পবন। ৩৩ কোটি জনিদার ভ্রমণ, পেলাম শ্রেষ্ঠ মানুষ জনম। শাস্ত্রবাণী আছে রে লিখন, করমোহন গুরু ভোজন। তোমার কাছে আছে শিবের অমূল্য ধন, যোগেই যোগীর বেশি কৈর সাধন। নইলেই আবার হব বিসর্জন। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি হইতে সনাতন ধর্মতত্ত্ব সমাপ্ত। ধন্যবাদ দাদা এই কবিতাটি দেওয়ার জন্য। আমি শিব ভক্ত, ভীষণভাবে আমি শিবকেই মানি। ধন্যবাদ আমার শিব ঠাকুরের জন্য লেখা কবিতাটি দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমি এই ইষ্টদেবকেই স্মরণ করি সর্বক্ষণ। অনেক অনেক ধন্যবাদ আমার ঈশ্বরকে নিয়ে লেখার জন্য, অনেক ধন্যবাদ দাদা। আমি সবচেয়ে যাকে ভালোবাসি সেই হচ্ছে আমার ঈশ্বর। কবিতা প্রতারকের খপ্পর, কবি রুহুল আমিন শেখ, 12/11/2020। বিশ্বাসভঙ্গের অপরাধে যদি বিচার হয়, সবার আগে তোমার বিচার। জেনে রেখো নিশ্চয়, লোক দেখানো মহানুভবতার কতটা প্রয়োজন আছে। ফাঁকিবাজি নয় কি পুরোটা, নিজেই দেখো যেচে। অযথাই কেন দানশীল সাজা, মন টানে না দানি। ধোকাবাজি করে কি সুখ পাও, বাধা দেয় না প্রাণী। দানবীর হওয়া এত সোজা নয়, মনের বিশালতা লাগে। ধনী নয় মনে তুমি বড় হও আগে। সহজ সরল মানুষের মনে পাকা করতে আসুন, প্রথম থেকেই ছিল তোমার মিষ্টি মধুর ভাষণ। মিষ্টি কথায় বিশ্বাস করি সবাই করল আপন। তুমি একটা দুষ্ট শিয়াল, সেটাই ছিল গোপন।
নয় ছয় বিশ্বাস জাগিয়ে বিরুলি খোলস ছিঁড়ি, যা হবার তাই হয়েছে, সকলে নিলে কেড়ে। প্রাসাদোপম অফিস ছিঁড়ি এক রাতেই হলে গায়ে, পদবি পাল্টে চোর হলে আগে ছিলে সাহেব। রাতারাতি সব পাল্টে যায়, মানুষ পরিবেশ প্রকৃতি পরিবর্তনে জাতাকলে পড়ে বেড়ে ওঠে দুর্গতি। চারিদিক হতে তোমার নামে মিছিল সহ ধিক্কারে প্রকম্পিত হচ্ছে সারা এলাকা, ক্রোধ হতাশা চিৎকারে। তুমি নামলে অচেনা কোথাও, সবারই বসিয়ে পথে পালিয়ে বেড়াচ্ছ নিজের বিপদও নিয়ে টাকার সাথে। আপাত মস্তক ভদ্র চেহারা কুৎসিত হলো একদিনে, সামান্য কটা টাকার জন্য কিভাবে নেবে মেনে? সকলের বিশ্বাস শ্রদ্ধার চেয়ে টাকাটাই কি বড়? বিশ্বাস সম্মান ধুলোয় মিশিয়ে চুপিসারে সটকে পড়ো। পুলিশি পাকড়াওয়ে সবার সাথে কাঠ গড়ায় দাঁড়িয়ে যখন দেখা হলে চোখে চোখে তাকাতে পারবে তখন। ধন্যবাদ। এটি ছিল কবি ইসরাত জাহান আবিদা ইসরাতের লেখা কবিতা। ধন্যবাদ। আর কেউ কবিতা দেবেন না প্লিজ, এবার আমি পালাবো। শেষ কবিতা দিচ্ছেন, আর কিন্তু কোনো কবিতা দেবেন না প্লিজ, অনুরোধ করছি আপনাদের কাছে, শ্রদ্ধেয় কবিদের কাছে। আর কোনো কবিতা নয়। কবিতা জীবনে করণীয় কবি রতনচন্দ্র দেবনাথ। ক্ষণিক তরে আসলি ভবে কেন জানো ভাই, পরকালটা সহজ হবে সত্য দিলে মনে ঠাই। ধর্মে কর্মে মনটা দাও, পাপের জন্য ক্ষমা চাও। জীবন সাজাও বাঁশি বাজাও, গাও হে প্রেমের গীত। পরের জন্যে কাঁদতে শিখো, হবেই তোমার জিত। সেবায় ধর্মে পুণ্য কর্মে আশা পূর্ণ হয়। আত্মসুখীর চিন্তা করলে শান্তি নাশের ভয়। দুঃখীর দুঃখী সাথী হও, সহায়হীনকে সঙ্গে লও। জীবনের সে মুখ্য লাভে সেবা করে যাও। ধনী গরিব সকল জনকে আপন করে নাও। মানব জীবন সার্থক করতে ছাড়ো হিংসা দেশ। অহংকার তো ধ্বংস ডাকে, জীবন করে শেষ। শুদ্ধ চিন্তায় ভরবে মন, মানুষ হব ধরবে পণ। ভালোবাসায় হৃদয় রাঙাও, পৃথ্বী স্বর্গ হোক। জরা ব্যাধি দুঃখ কষ্ট থাকবে না শোক। নমস্কার, ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আরও একবার প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে আমার অনেক ধন্যবাদ, প্রাণের পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমার সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সকল পরিচালক বৃন্দকে, সকল অ্যাডমিন মডারেটরকে, এবং ধন্যবাদ আজকের উপস্থিত সকল শ্রদ্ধেয় গুণীজনদের, শ্রদ্ধেয় কবিদের, যারা আমাকে তাদের এত সুন্দর মহামূল্যবান কবিতাগুলো দিয়ে আমাকে সহযোগিতা করলেন এবং এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করলেন তাদের বিভিন্ন মন্তব্যের দ্বারা, তাদের উপস্থিতির দ্বারা, তাদের সহযোগিতার দ্বারা আমাকে ধন্য করলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা সকলের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সঙ্গে থাকবেন। কবিতা মরা কাঠ, কবি দেবব্রত মিধা। আমিও একদিন প্রেমিক ছিলাম, আমারও একটা প্রিয়তমা ছিল। সে ছিল না পুরানো নারী, সবাই যেমন থাকে তেমনি। সে চাইতো কেউ তাকে ভালোবাসুক, কেউ তাকে রাধা বলে ডাকুক। নারী যেমনটা চায় তেমনই। সে ছিল গাছের মতো স্থির, অথচ বৃক্ষে বৃক্ষে পিপাসায় মরা কাঠ হতে থাকে। যেমন প্রতিটি নারী পিপাসিত, বৃক্ষ তেমনি। আমিও মরা কাঠ, কাঠুরি দিয়ে খুঁটে খুঁটে ভালোবাসা জাগিয়েছি। নমস্কার, ধন্যবাদ। এবার আমার
দাদা আবার কবিতা দিয়েছেন? আমি যে বারণ করলাম দাদা, প্লিজ আর দেবেন না। এবার আমি না বলে কই পালাবো। কবিতা সর্বময়ী নারী, কবি রতনচন্দ্র দেবনাথ, 11 নভেম্বর 2020। নারী মাতা, নারী ভগ্নী, নারী অর্ধদেহ, নারী ছাড়া হয়নি কভু বিশ্বজয়ী কেহ। নারী সঙ্গী কাজে প্রেষণ, নারী ঢঙি রূপের ভূষণ। নারী ভঙ্গি করে তোষণ, নারীর সাথে নহে আড়ি করে বাড়ি আলো। ইচ্ছে করলে নারী পারে করাতে সবই ভালো। নারী কাজে কর্মে ধর্মে অনেক বড় দক্ষ। ঘরে শোভা বাইরে প্রভা, নারী শক্ত পক্ষ। নারী খাবে ও খাওয়াবে, নারী মিলবে ও মিলাবে, নারী হাসবে ও হাসাবে। পেয়ে যত্ন নারীর ধন্য শিশু বেড়ে ওঠে। নারীর সেবা নারী সঙ্গ ভাগ্যে কম জোটে। দ্বন্দ্ব বাধায় মন বাড়ায়, ঝগড়া সৃষ্টি করে। প্রীতি বিলায় সোহাগ করে, স্নেহ আদর ভরি। মায়াজালি বন্দি করি, বিষাদ দুঃখ কষ্ট হরি। হর্ষ সুখে আঁচল ভরি, জীবন সাজায় পূর্ণতা দেয় স্বপ্ন বুনে ঘরে। সকল কিছু উদার মনে ত্যাগে সবার তরে। ধন্যবাদ কবি নারীকে নিয়ে সুন্দর লেখার জন্য। কবিতা ইসরাত জাহান আবিদা ইসরাতের লেখা। ধনে ধনী নহে বন্ধু, মনে ধনী হও, তবেই তুমি প্রকৃত ধনী, নচেত ধনী নও। ধনের ধনী হওয়াই যায়, মনের ধনী নয়। অনেক ত্যাগ তিতিক্ষা লাগে মনের ধনী হতে। অফুরন্ত দুঃখ সই নিজেকে গড়ে নিতে। আপনাকে আমি ধনের ধনী নয়, মনের ধনী বলে মেনে নিয়েছি প্রিয় কবি। আপনার জন্য রইল এবং শুভকামনা, অবিরাম ভালোবাসা। ধন্যবাদ দাদা আমাকে এভাবে বোঝার জন্য। আমি সত্যি ধনের ধনী হতে চাই না, মনের ধনীই হতে চাই। ধন্যবাদ দাদা আমাকে এভাবে বোঝার জন্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। শেষ করতে করতেও শেষ করতে পারছি না, কি করে করি। আচ্ছা, আমার লেখা একটি গল্পের মাধ্যমে শেষ করব। আজকেই লিখেছি গল্পটা। ওই যে বলি লাইভেই গল্প পাঠ করি আমি, ভীষণ ইরেগুলার গল্প দেওয়ার ব্যাপারে আমি। যে গল্পটা খুঁজছি সেটা পাচ্ছি না। আচ্ছা, যেটা পাচ্ছি সেটাই পড়ে নিচ্ছি সামনে। এটাও মনে হয় না আপনাদের খুব খারাপ লাগবে, একটু কষ্ট করে শুনবেন। গল্প তো একটু বড় হয়। আজকেরটা পেলাম না। আমার লেখা গল্প, গল্পের নাম পোস্টম্যান। মৃণাল আজ খুব ক্লান্ত। সে গ্রামের পোস্ট অফিসে পোস্টম্যানের কাজ করে। এই অজপাড়াগা কুসুমপুরে সবেমাত্র নীলমণি একটা পোস্ট অফিস। পোস্ট অফিসটার হতদরিদ্র অবস্থা দেখলে ভক্তি হয় না। তবু সকাল দুপুর স্ট্যাম্প মারার শব্দে গ্রামটা যেন সচকিত হয়ে থাকে। না হলে তো মনে হয় গ্রামটা ঘুমিয়ে আছে। প্রধানত মহামারীতে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, আর যে কয় পরিবার বেঁচে বসতে ছিল তাও অন্য গাঁয়ে বা শহরে চলে গেছে। যেই দু এক গা আছে তাদের নিয়ে গ্রামটা বাঁচার স্বপ্ন দেখে। তবে গ্রামে আসা নতুন বিডিও সাহেব রঞ্জিত চক্রবর্তীর তত্ত্বাবধানে গ্রামে বেশ কিছু উন্নতি হয়েছে। প্রাইমারি স্কুলটার উন্নতি হয়েছে, তাছাড়া গ্রামের একমাত্র হাই স্কুলেরও বেশ খানিকটা উন্নতি হয়েছে। স্কুল দালান থেকে শুরু করে শিক্ষক নিয়োগ, তাছাড়া টিউবওয়েল, পুকুর সংস্কার, এমনকি ট্যাপ কলের নতুন লাইন আনা ইত্যাদি সকল কাজে নতুন বিডিও সাহেবের জুড়ে মেলা ভার। তাছাড়া গ্রামে সেভাবে কোনো হাসপাতাল নেই। অসুস্থ হলে মানুষকে 10 কিলোমিটার বয়ে কাটোয়া শহরে যেতে হতো। আর যে স্বাস্থ্যকেন্দ্রটা আছে তা জীর্ণ রোগগ্রস্ত হয়ে শুধু ধুঁকছে। ফলে এদিকেও বিডিও সাহেবের নজর পড়েছে।
বড় ধরনের ঝড় হয়ে গেলে পৃথিবী যেমন শান্ত হয়ে যায়, এই গ্রামেরও তেমন খানিকটা অবস্থা। মহামারীর দুঃখ কাটিয়ে ওঠার পর প্রায় মৃত হয়েছিল, কিন্তু গ্রামের এই নতুন বিডিও সাহেবের কার্যকলাপ তাদের মনে আরও একবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখালো। মৃণাল এই গ্রামের ছেলে, বাপ মা মরা মৃণাল বুড়ি ঠাকুমার কাছে থাকে, একচালার ঘরে কোনো মতে থাকে। গেল বর্ষায় বাড়িটা প্রায় ধসে গেছে, গত মাসে বুড়িটাও গেল। মৃণাল এখন একেবারে একা। রাত্রিবেলা অন্ধকার ঘরে তার মাঝে মাঝে খুব ভয় হয়, যেন মনে হয় রাত্রিবেলা সব অশরীরী আত্মারা যেন একসাথে কথা বলে। এই বাড়ির মায়া যেন তারা কাটিয়ে যেতে পারছে না। আর সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আকাশ মেঘলা হলে মনটাও না জানে কেমন করে। মৃণালেরও তেমন হয়। সেই পোস্ট অফিসের পোস্টম্যান তাড়াতাড়ি কাজ সেরে বাড়িতে চলে আসলো। গ্রামে একটু ঝড় বৃষ্টি হলেই তো কারেন্ট অফ। ফলে মৃণাল হ্যারিকেনটা জ্বালিয়ে মুড়ি খেতে খেতে আজকের বাসি খবরের কাগজটায় চোখ বোলায়। এ তার মস্ত এক বড় শখ। প্রতিদিনের খবরের কাগজ যখন বাসি হয়ে যায় তখন সে দেখে এই গরিব ভাঙা ঘরে এটা তার এক বিলাসিতা। সে যা মাইনে পায় কষ্টসৃষ্টে বাড়িটা সংস্কার করতে পারে, কিন্তু তা না, সে এই ভাঙা চালার ঘরেই থাকতে ভালোবাসে। আসলে এই পুরনো ভাঙা ঘরে কেন জানি না সে তার মৃত বাপ মার গন্ধ পায়। চারিদিকে যেন স্মৃতির ঝাঁপি, ঘর, কুয়াতলা, স্নানঘর, রান্নাঘর, সবের মাঝেই যেন তাদের অবাধ উপস্থিতি মৃণাল প্রতি মুহূর্তে অনুভব করে। তার ধারণা তাদের একমাত্র বোকা হাবা ছেলেটাকে ছেড়ে তারা কোথাও যায়নি। যুগের থেকে পিছিয়ে পড়া অতিরিক্ত সৎ এই 25 বছরের ছেলেটাকে তারা প্রতি মুহূর্তে আগলে রাখছে, যেন কখনো সে না ঠকে যায়, বিপদে না পড়ে। বাসি কাগজ, বাসি মাংস, বাসি খিচুড়ি, সব বাসিতেই এক আলাদা অনুভূতি, তাই না? মা থাকাকালীন বাসি খিচুড়ি, বাসি মাংস তার কপালে জুটত না, এখন সেসবের বালাই নেই। সকালে পোস্ট অফিসে যাবার আগে দুটো আলু সেদ্ধ ভাত আর রাত্রিবেলা চিড়ে মুড়ি খেয়ে কাটিয়ে দেয়। তার এই কঞ্জুসিপানার জন্য আড়াল থেকে অনেকে হাসে, তাতে তার বইই গেছে। আচ্ছা, সব বাসি কি ভালো লাগে? একটা সম্পর্ক যখনও বাসি হয়ে যায়, ধুর, এসব কী ভাবছে সে? বৃষ্টি মনে হয় প্রচণ্ড রোমান্টিক, না হলে যে ঘটনার ধ্বংসস্তূপের মতো মাটির নিচে চাপা পড়েছিল আজ তা কীভাবে প্রাণ পেল? ডলি, গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক রঞ্জনবাবুর একমাত্র মেয়ে, বেশ সুন্দর, বেশ ডাগর। তাদের পোস্ট অফিসে কয়েকবার এসেছিল স্ট্যাম্প নিতে, চিঠি পোস্ট করতে। তখন দু একবার দেখা, আর চিঠির ব্যাপারে দু এক কলি কথা, ব্যাস ওই পর্যন্তই। কিন্তু মৃণাল সেই ফুলকে নিয়ে তার মনোবাগানে পুজো করছিল, সাজিয়ে রাখছিল। আহা, সাজের কত ধূপ! তারপর দেখা গেল সেই ফুল অন্য বাগানে ফুটেছে। প্রধানত ডলি বিয়ে করে শহরে চলে গেল। মৃণালের কিছুটা খারাপ লেগেছিল, তবে কাজের চাপে, চিঠিতে সিলমারা ছাপে, রাত্রে ঝিঝি পোকার ডাক, বর্ষায় ব্যাঙের ডাকে, দূরে বাঁশবাগানে শেয়ালের ডাক শুনে সেই স্মৃতি ফিকে হয়ে গেছে। এখন ডলি গ্রামে এলে দুজন অপরিচিতের মতো চলে যায়। তাছাড়া এই পোস্টম্যানের চাকরিটাও সে বাবার চাকরি থেকেই পেয়েছে। তবে তার একটা ভালো গুণ আছে, সেটা হলো রাত জেগে গল্পের বই পড়া। বাঙালির এই আদি নেশা তাকেও পেয়ে বসেছে। গল্পের বই কেনার জন্য প্রায় সে কলকাতা যায়। এবার গল্পের দ্বিতীয় পর্বে ঢুকি। মুড়ি খেতে খেতে হঠাৎ মৃণালের নজর চৌকির নিচে একটা পুরনো ট্রাঙ্কের দিকে পড়ে। হঠাৎ তার কৌতূহল বাড়ল, সে ট্রাঙ্কটা খুলল। বাবা মার কিছু জামা কাপড় সরিয়ে সে এক পুটলি পেল। সেই পুটলি খুলে দেখলো বেশ কিছু পুরনো চিঠি, তাছাড়া একটা পুরনো খাতা। খাতার দ্বিতীয় পৃষ্ঠায় বাবার লেখা। এই চিঠিগুলোর প্রেরকের ঠিকানা পেলাম না, কিন্তু মিষ্টি প্রেমের চিঠিগুলো
আমি জমা দিয়েছিলাম, তবে পোস্ট অফিসে হঠাৎ আগুন লেগে যাওয়ায় আমি খুঁজে খুঁজে এই চিঠিগুলো বাঁচাই। খোকা, যদি সম্ভব হয় চিঠিগুলো প্রেরকের কাছে পাঠিয়ে দিস, তাহলে আমি দায়িত্ব মুক্ত হব। বাবার এই লেখাটা পড়ে তার চিঠিগুলোর প্রতি, সেগুলো পড়ার প্রতি তার কৌতূহল শতগুণে বেড়ে গেল। প্রথম চিঠি সে খুলল, এক মিষ্টি গন্ধ। ভালোবাসায় বুঝি গন্ধ হয়? প্রিয় ডেভিড, কেমন আছো? এই বৃষ্টিমুখর সন্ধ্যায় ভীষণ তোমার কথা মনে পড়ছে। কতদিন তোমাকে দেখিনি। জানো, তোমার দেওয়া ডেইজি ফুলের চারা গাছটা আজ অনেক বড় হয়েছে। তুমি দেখবে না? প্লিজ এসো। ইতি তোমার ক্যাথরিন। প্রিয় ডেভিড, জানো আজ বাগানে অনেক ক্যাভেন্ডিস ও লিলি ফুল ফুটেছে, এত সুন্দর ও মিষ্টি যে ভোরকে নতুনভাবে ব্যালকনিতে সাজিয়ে দিল। এখন আমি কফি খাচ্ছি, আর মনে হচ্ছে তুমিও আমার সামনে বসে আছো, আর আমার বাদামি ক্যাসকেট চুলের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছ। প্লিজ ফিরে এসো। আই মিস ইউ লাভ। ইতি তোমার ক্যাথরিন। এরকম প্রায় 15টা চিঠি পাওয়া গেল, তবে মাঝের একটা চিঠি তার দৃষ্টি আকর্ষণ করে। প্রিয় ডেভিড, কতদিন তুমি কুসুমপুরে গেছো, আজও এলে না। তোমার পিসি কি এখনও সুস্থ হয়নি? আমার শরীর খুব খারাপ গো, তাড়াতাড়ি এসো। ইতি ইয়োর লাভ ক্যাথরিন। কুসুমপুর? নিজের মনে দুবার বলে মৃণাল। পরের দিনই সে কাজে লেগে পড়ে। প্রেরক ক্যাথরিনের ঠিকানা ছিল 15/2 অ্যালগিন অস্পষ্ট, তবে পার্ক স্ট্রিট বোঝা গেল। খুঁজতে বেশ কিছুটা বেগ পেতে হলো, কারণ 5 বছর আগের কথা। ও ক্যাথরিন, ও তো এক পাগলি। তবে বরকে খুব ভালোবাসত। বরটা মারা যাবার পর থেকে মাথাটা গেছিল। বাড়ি থেকে তেমন বেরোতো না। সন্ধ্যাবেলাতেও বাগানে ঘুরে ঘুরে গান গাইতো। রাস্তার পথ চলতি লোকেদের জিজ্ঞাসা করতো, আমার ডেভিডকে দেখেছো? ওকে এত চিঠি দিলাম, ও তো জবাব দিল না। চিঠি? মৃণাল এই কথা শুনে চমকে যায়। সে বলে, ক্যাথরিন কোথায়? ওনার বাড়িটাও তো পেলাম না। বিষাদ মাখা হাসি নিয়ে চায়ের দোকানের লোকটি বলে, ক্যাথরিন 2 বছর আগে মারা গেছে। আর ওই যে দেখছো কমলা অ্যাপার্টমেন্ট, ওটাই আগে ওর বাড়ি ছিল। ও মারা যেতে ওর বাড়ি ভেঙে দিয়ে বানানো হয়েছে। সে কি, কেউ প্রতিবাদ করলো না? ওনার স্বামী বা আত্মীয় স্বজন কেউ নেই। আর স্বামী ডেভিড তো কুসুমপুর থেকে আসার সময় ঝড়জল রাতে বাজ পড়ে মারা যায়। কি? হ্যাঁ, ওর পিসি অসুস্থ শুনে গেছিল। আচ্ছা, আপনি এত কিছু জানতে চাইছেন কেন? আপনি কি ডেভিড বা ক্যাথরিনের আত্মীয়? কি উত্তর দেবে মৃণাল? কিছুই বুঝতে পারল না। কেমন যেন একটা মোহাবিষ্ট হয়ে পড়েছিল। সে এগিয়ে গেল। পেছনের কিছু লোক বলা বলি করলো, যত সব পাগল ছাগল এখানেই জোটে। আর একজনও তার সায় দিয়ে বলল, যা বলেছেন। মৃণাল আবার ফিরে এসে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আচ্ছা, আর একটা কথা ছিল। লোকটা বেশ বিরক্তি নিয়ে বলল, একটা কেন, 10টা বলুন। মৃণাল বুঝলো যে লোকটি অসন্তুষ্ট হয়েছে। না মানে, আচ্ছা, ওদের কোথায় কবরস্থ করেছে? চালা পার্ক স্ট্রিটের সিমেট্রির ঠিকানাটা বলে দিল। তারপর খুঁজে খুঁজে বার করলো মৃণাল সেই সিমেট্রি। যখন সে সেখানে ঢুকলো, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার প্রায় নিস্তব্ধতা গ্রাস করছে সিমেট্রিকে। এমন এক মোহাচ্ছন্ন হয়েছিল সে, যেন কোনো ভয় বা শঙ্কা তাকে আক্রান্ত করতে পারল না। 10 বা 15 মিনিট খোঁজার পর পেল 2 ভালোবাসার মানুষের কবর। এই তো ক্যাথরিন ডিসুজা আর ডেভিড ডিসুজা। দুজনের কবরের উপরে এপিটাফে লেখা। কিছুক্ষণের জন্য সে যেন অন্য জগতে চলে গেল। তারপর ব্যাগ থেকে চিঠিগুলো বার করে ডেভিডের কবরের উপর রেখে বলল, ভালো থেকো ডেভিড। তার সাথে একটা লিলিও রাখলো। আর ক্যাথরিনের কবরের উপর একটা ডেইজি ফুল রেখে বলল, ভালো থেকো ক্যাথরিন, যেখানেই থাকো ভালো থেকো, দুজনে দুজনের জন্য ভালো থেকো। বলে সে উঠল। মনে এক তৃপ্তি, বাবার দেওয়া দায়িত্ব সে পালন করতে পেরেছে। আকাশের দিকে তাকায় সে, বাবার উদ্দেশ্যে প্রণাম করে বলল, বাবা, আমি পেরেছি। হঠাৎ এক সুমিষ্ট হাওয়া তাকে জড়িয়ে নিল। সে যেন স্বপ্নাবিষ্ট হয়ে গেল।
তারপর ধীরে ধীরে পা বাড়ালো। নমস্কার, ধন্যবাদ। এটাই ছিল আমার লেখা গল্প পোস্টম্যান। আজকে শেষ, চলে যাচ্ছি বিদায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শেষ নিবেদন কবিগুরুর গান দিয়েই শেষ করব। কবিগুরুর পূজা পর্যায়ের গান। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় লইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় লইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হলো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পার, আমায় নিয়ে মেলেছ মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছ মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে, তোমার ইচ্ছা তারও গিয়েছে। তাই তোমার আনন্দ আমার পার, তুমি তাই এসেছো নিচে, আমায় লইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তো তুমি রাজার রাজা হই, তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হই, তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণে প্রেমে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণে প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় লইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল একটি রবীন্দ্রসঙ্গীত, কবিগুরুর পূজা পর্যায়ের লেখা। শেখ মিলন আলী বলছেন, আমার অনেক ভালো লাগে গল্প শুনতে ও গল্পের বই পড়তে। আমারও। আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদিমা চমৎকার গল্প শোনাতো, মুগ্ধ হলাম আপনার এই গল্প শুনে। ধন্যবাদ দাদা ভাই। আব্দুর রব সরকার সুমন এসেছেন, ধন্যবাদ। দেবতোষ রায় বলছে অনেক সুন্দর, শুভরাত্রি।
রতনচন্দ্র দেবনাথ দাদাভাই বলছেন মনোমুগ্ধকর গল্প শুনলাম প্রিয় কবি, ধন্যবাদ দাদা। দেবতোষ দাদাভাই বলছেন ভালো থাকুন সবসময়, সবাইকে নিয়ে চমৎকার লাগলো গান, ধন্যবাদ দাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সঙ্গে থাকবেন। আগামীকাল আমার আবার লাইভ আছে 21শে বর্ণমালাতে, আসলে খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।